ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বিগত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত 2021 সালে, সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার জন্য আপনারা অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছেন। তো আজকে সেই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই চলে আসছি প্রশ্নপত্রে। আজকে আমরা বি গ্রুপ নিয়ে আলোচনা করব। এখানে দেখুন, বি গ্রুপ শুরু হয়েছে কোশ্চেন নাম্বার 29 থেকে, অর্থাৎ এ গ্রুপে 1 থেকে 28টা কোশ্চেন ছিল, আর বি গ্রুপে 29 থেকে 55, অর্থাৎ 27টা কোশ্চেন, টোটাল 55টা কোশ্চেন। তো আমরা বি গ্রুপে চলে আসছি, একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা দেখুন, বি গ্রুপে 29 নাম্বার কোশ্চেন। এখানে ধানের বৈজ্ঞানিক নাম হলো, এতে অপশন রয়েছে জাপানিকা, বিতে ওরাইজা সেটাভা, সিতে জাভানিকা, ডিতে ইন্ডিকা। এখানে সঠিক উত্তর হবে ওরাইজা সেটাইভা। তো যখন ধানের বৈজ্ঞানিক নামটা আপনি পড়ছেন বা বৈজ্ঞানিক নামটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন যেন ধানের বাকি সব ব্যাপারগুলো, যে ধানের গোত্র কি, ধান কয় প্রকার, কখন কখন চাষ হয়, কোন কোন ধানের ক্ষেত্রে কি ধরনের কি কি পরিমাণে এনপিকে প্রয়োজন হয়, ধানের ফলন কত হয়, এই টোটাল ফিল্ডটা যেন ক্লিয়ার থাকে। আমি আশা করি বোঝাতে পেরেছি। যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, ওরাইজা সেটাইভা। এবার আসি 30 নম্বর কোশ্চেনে। দেখুন পরের কোশ্চেন একটু বড় করছি তাতে আপনাদের সুবিধা হবে দেখতে। ধান চাষে কোন সারের প্রয়োজন সর্বাধিক? এখানে দেখুন CH4 অর্থাৎ মিথেন, এটা যদিও কোনো সার নয়। আর বিতে রয়েছে কে, কে বলতে পটাশিয়াম। সিতে রয়েছে এন, এখানে N1 হয়তো ভুলবশত লেখা হচ্ছে, এন, এন ফর নাইট্রোজেন। আর ডিতে রয়েছে পি, পি ফর পটাশ। আপনারা জানেন যে এইগুলো হচ্ছে চিহ্ন, এই কে এন পি। তো আমরা জানি যে চিহ্ন কিভাবে লেখা হয়। কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বা ইংরেজি নামের প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর বা প্রথম অক্ষরের সাথে তৃতীয় অক্ষর, এইভাবে লেখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু ইংরেজি নাম নয়, ল্যাটিন নামের প্রথম অক্ষর বা ল্যাটিন নামের প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষর বা ল্যাটিন নামের প্রথম অক্ষরের সাথে তৃতীয় অক্ষর, এইভাবে চিহ্ন লেখা হয়। এগুলো আমরা মাধ্যমিক লেভেলে পড়েছিলাম, মাধ্যমিক বা তার আগে। যাই হোক, তো এখানে কে, কে বলতে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, সেই থেকে কে প্রথম অক্ষর কে এসছে। যাই হোক, তাহলে এখানে যে 4টে অপশন আছে, এতে রয়েছে মিথেন, মিথেন কোনো সারই নয়। বিতে রয়েছে পটাশিয়াম, সিতে রয়েছে নাইট্রোজেন, ডিতে রয়েছে ফসফেট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি, নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেন ঘটিত সার ধান চাষের সবচেয়ে বেশি প্রয়োজন। কেন কি নাইট্রোজেন ঘটিত সার ভেজিটেটিভ গ্রোথকে বাড়িয়ে দেয়, রিপ্রোডাক্টিভ গ্রোথের তুলনায় ভেজিটেটিভ গ্রোথকে বাড়িয়ে দেয়, যার জন্য এখানে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। এবার আসি 31 নম্বর কোশ্চেনে। নাইট্রোজেন ঘটিত সার কোনটি? দেখুন, এতে রয়েছে অ্যামোনিয়াম সালফেট, বিতে রয়েছে নাইট্রেট অফ সোডা, সিতে রয়েছে নাইট্রেট অফ লাইম, আর ডিতে রয়েছে ওপরের সবকটি। অ্যামোনিয়াম সালফেট অর্থাৎ NH4 এর সংকেত, আর নাইট্রেট অফ সোডা মানে হচ্ছে সোডিয়াম নাইট্রেট, ওর সংকেত হচ্ছে NaNO3, আর সিতে রয়েছে নাইট্রেট অফ লাইম অর্থাৎ হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, CaNO3 এর সংকেত। তাহলে এখানে অ্যামোনিয়াম সালফেট এটাও নাইট্রোজেন ঘটিত সার, নাইট্রেট অফ সোডা অর্থাৎ সোডিয়াম নাইট্রেট এটাও নাইট্রোজেন ঘটিত সার, আর নাইট্রেট অফ লাইম অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ডি, নাইট্রোজেন ঘটিত সার হলো উপরের সবকটি। পরে আসছি 32 নম্বর প্রশ্নে। ভেষজ উদ্ভিদ শাখাকে কি বলে? এতে রয়েছে উদ্যান রচনা, বিতে ফার্মাকোগানসি, সিতে শস্যাবর্তন, আর ডিতে সবজি সংরক্ষণ। এখানে উদ্যান রচনা বলতে যেটা হর্টিকালচার, হর্টিকালচার বাংলায় হচ্ছে উদ্যান বিভাগ। তো যেখানে হর্টিকালচার রিলেটেড ক্রপের চাষবাস হয় সেটাকে বলা হয় উদ্যান, উদ্যান পালন বা উদ্যান রচনা বা হর্টিকালচার। আর
ফার্মাকোগনসি হচ্ছে ভেষজ উদ্ভিদ। দেখুন এই ফার্মাসি কথাটা যেটা এসছে এটা মেডিকেল রিলেটেড একটা টার্ম। আর ভেষজ মানে যেসব উদ্ভিদের কোনো না কোনো অংশ মানুষ বা অন্যান্য কোনো জীবজন্তুর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ভেষজ উদ্ভিদ বা মেডিসিনাল প্ল্যান্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি, ফার্মাকোগনসি। আর শস্যাবর্তন হচ্ছে যে একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে রোটেশন করে চাষ করা, যাতে মাটির যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে, খাদ্য উপাদানগুলো রয়েছে, সেগুলো যাতে ঘাটতি না হয় সেই জন্য বারবার ফসলগুলো চেঞ্জ করা, এটাকে বলা শস্যাবর্তন। আর সবজি সংরক্ষণ তো সবজিকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করা, সেটাকে বলা হচ্ছে ভেজিটেবল প্রিজার্ভেশন বা সবজি সংরক্ষণ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি। এবার আসি বই বাঁধাই কোন প্রকৃতির প্রকল্প? এতে রয়েছে উৎপাদনাত্মক, বিতে সৃজনশীল, সিতে সমাজসেবা ধর্মী এবং ডিতে শিক্ষালয় কেন্দ্রিক। এখানে দেখুন উৎপাদনাত্মক বলতে যেখানে নতুনত্ব সৃষ্টি হয় না, গতানুগতিক কাজ হয়ে যায়, অর্থাৎ বস্তু উৎপাদন হয় বা প্রোডাক্ট উৎপাদন হয়, সেটা হচ্ছে উৎপাদনাত্মক কাজ। আর সৃজনশীল হচ্ছে যেখানে শিল্পীর বা শিক্ষার্থীর সৃজন সৃজনাত্মক চিন্তা ভাবনা মিশে থাকবে, সেটা হচ্ছে সৃজনশীল। আর সমাজসেবা ধর্মী বুঝতে পারছেন সমাজের যেটা কাজে লাগবে। আর শিক্ষালয় কেন্দ্রিক হচ্ছে যেটা স্কুলে হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে উৎপাদনাত্মক, কারণ বই বাঁধাইটা একটা কোনো কিছু প্রোডাকশন হচ্ছে, বস্তু উৎপাদন হচ্ছে, সেটাই হলো উৎপাদন। এখানে সৃজনশীলতার কিছু নেই, সমাজসেবা ধর্মীয় নয়, আর শিক্ষালয় কেন্দ্রিকও নয়, উৎপাদনাত্মক হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো এ। এবার হচ্ছে স্যাডেল স্টিচ কোথায় দেখা যায়? এখানে দেখুন যে চারটে অপশন রয়েছে, অ্যালবাম, কভার ফাইল, পুরনো বই আর কাগজ। এখানে সঠিক অ্যান্সার হবে অ্যালবাম। অ্যালবাম বলতে যেখানে অ্যালবাম বলতে ছোট বই যেগুলো বুকলেট বলে, বা ছোট ম্যাগাজিন বা সুভেনিয়ার, এইগুলো স্যাডেল স্টিচ দ্বারা সেলাই করা হয়, স্যাডেল স্টিচ করা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল এ। এবার আসি পরের কোশ্চেন। এক মিনিট, পরের কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 35, 35 নম্বরের কোশ্চেন আসি। দেখুন একটু জুম করে নিই। হ্যাঁ, বাটিকের কাজে যে পদ্ধতিতে রং করা হয় তা হলো সিম্পল ডাইং, রিয়েক্টিভ ডাইং, কংক্রিট ডাইং আর এ ও সি উভয়ই। দেখুন এখানে বাটিকের কাজে রং করার যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে যে মোম লাগানো, কাপড়ে মোম লাগিয়ে তারপর সেটা রঙে চোবানো হয়, এটা সিম্পল ডাইং এর মধ্যেই পড়ে। আর যেহেতু এখানে ডাইরেক্ট রং করা হয় ফেব্রিকের উপর, তাই সেটা কংক্রিট ডাইংও বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ আর সি, কারণ রিয়েক্টিভ ডাইং এখানে নয়, এখানে সিম্পল ডাইংও হচ্ছে, এই প্রসেসটাকে সিম্পল ডাইংও বলে। আবার যেহেতু সরাসরি বাটিকের কাজে সরাসরি কাপড়ের উপর বা ফেব্রিকের উপর রং লাগানো হচ্ছে, তাই সেটা হচ্ছে ডাইরেক্ট ডাইং বা কংক্রিট ডাইং। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এ ও সি উভয়ই, ডি এরটা। 36 নম্বর কোশ্চেন দেখুন, শর্ট সার্কিটের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হলো আর্থিং, ফিউজ, জিআই তার, পিভিসি তার। এটা বুঝতে পারছেন যে ওই 19 নম্বর ইউনিট থেকে কোশ্চেন এসছে, ইলেকট্রিক্যাল গেজেট রিপেয়ারিং, হাউস হোল্ড ইলেকট্রিক্যাল গেজেট রিপেয়ারিং আর ওয়ারিং, এখান থেকে। তো শর্ট সার্কিট বলতে যখন নেগেটিভ পজিটিভ কোনো কারণে টাচ হয়ে যায় একটা সার্কিট বা বর্তনীর মধ্যে, তখন সেটাকে বলা হয় শর্ট সার্কিট। তো সেটা শর্ট সার্কিট হলে কি হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে যায়, পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে ইউজ করা হয়, ব্যবহার করা হয় ফিউজ। ফিউজ বলতে সেখানে একটা কম গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ রোধ এবং কম কম গলনাঙ্ক বিশিষ্ট তার ব্যবহার করা হয়। বর্তনী যে তারে ওয়ারিং করা হয়েছে তার তুলনায় কম গলনাঙ্ক বিশিষ্ট। তাহলে কি হয়, যে কোথাও যখন নেগেটিভ পজিটিভ টাচ হয়ে যায়, অর্থাৎ শর্ট হয়ে যায়, বর্তনী শর্ট হয়ে যায় বা শর্ট সার্কিট হয়ে যায়, তখন ওই ফিউজ তারটা গলে যায়, গলে গিয়ে বর্তনীর তড়িৎ প্রবাহটাকে বন্ধ করে দেয়। ফলে যে বৈদ্যুতিক সরঞ্জামগুলো পুড়ে যাওয়ার কথা ছিল সেগুলো পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তাহলে এখানে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হলো বি, ফিউজ। এবারে আসছি 37 নম্বর কোশ্চেন, এ এল ইউ এর ফুল ফর্ম কি? এই কোশ্চেনটা শুনে বুঝতে পারছেন এটা কম্পিউটার চ্যাপ্টার থেকে, অর্থাৎ 20 নাম্বার ইউনিট থেকে কোশ্চেন এসছে। এ এল ইউ এর ফুল ফর্ম হলো, এগুলো মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই, এরিথমেটিক
অ্যান্ড লজিক ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে দেখুন প্রথমে আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর আছে অল্টার লজিক ইউনিট, তারপর আছে অল্টার লজিক্যাল ইউনিট, তারপর আছে অল্টারনেটিভ লজিক ইউনিট। এখানে প্রথমটা হবে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, অ্যান্সার হবে এ। অর্থাৎ এটা হচ্ছে সিপিইউ এর একটা অংশ। আমরা জানি যে সিপিইউ এর মধ্যে, সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে কম্পিউটারের ব্রেন বলা হয়, তার মধ্যে তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, যেটা পাটিগণিতের কাজ এবং বিভিন্ন যুক্তিবাদী কাজ করে। একটা থাকছে কন্ট্রোল ইউনিট, একটা থাকছে মেমোরি। তাহলে যাই হোক, এই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট হচ্ছে এরা পাটিগণিত এবং যুক্তিবাদী কাজ করে। এটা সংক্ষেপে বলা হয় ALU। এখানে সঠিক অ্যান্সার হলো এ। এবারে আসি 38 নম্বর কোশ্চেনে। স্ক্যানার হলো একটি, এটা ওই কম্পিউটার ইউনিট থেকে এসছে কোশ্চেনটা। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস উভয়ই, এবং ডি হচ্ছে প্রসেসর। তাহলে স্ক্যানার তো প্রসেসর নয়, প্রথমে এটা বাদ হয়ে গেল। স্ক্যানার ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, দুটোর মধ্যে একটা হবে। তাহলে হয় এ কিংবা বি। তো এখানে জানতে হবে যে আমরা যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে কিছু দিচ্ছি সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস, আর যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে কিছু দেয় সেগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। তাহলে স্ক্যানারের মাধ্যমে আমরা কম্পিউটারকে কিছু দিচ্ছি নাকি কম্পিউটার আমাদেরকে কিছু দিচ্ছে? স্ক্যানারের মাধ্যমে কি কাজ হয়? স্ক্যানারের মাধ্যমে কোনো কিছু স্ক্যান করে, অর্থাৎ তার ছবি তুলে সেটা কম্পিউটারে পাঠানো যায়, কম্পিউটারকে পাঠানো যায় বা কম্পিউটারে সেভ করা যায়। তাহলে স্ক্যানার মাধ্যমে আমরা কম্পিউটারকে কিছু দিচ্ছি, অতএব এটা হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে 38-এর অ্যান্সার হয়ে গেল এ, ইনপুট ডিভাইস। এবার আসছি 39। কোন পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে যায় বা মাটির নিচে চলে যায়? অর্থাৎ এই পদ্ধতিটাকে কি বলে? যে পদ্ধতিতে মাটির পুষ্টিগুণ জল দ্বারা বাহিত হয়ে মাটির নিচে চলে যায়, সেই পদ্ধতিটাকে কি বলে? এখানে একে আছে মালচিং, মালচিং তো নয়, মালচিং হচ্ছে যে ওই ক্যাপিলারি ক্যাপিলারি পোরগুলোকে ভেঙে দেওয়ার জন্য যে পদ্ধতি, সেটাকে বলে মালচিং। অর্থাৎ যাতে এভাপোরেশনটা না হয়, বাষ্পীভবনজনিত জলের অপচয় রোধ করার জন্য যে ব্যবস্থা, সেটাকে বলা হয় মালচিং। তো সেটা নয়, মরুকরণও নয়, ভস্মীকরণ নয়। এখানে হচ্ছে ডিতে লিচিং, লিচিং লিচিং লস বলে এটাকে। অর্থাৎ গ্রাউন্ডে যে জলটা থাকছে সেই জলটা, জলের সাথে মাটির যে পুষ্টিগুণ সেগুলো মাটির নিচে চলে যাচ্ছে। মাটির নিচে বলতে একেবারেই পার্মানেন্ট গ্রাউন্ড ওয়াটার লেভেলে চলে যাচ্ছে, অর্থাৎ যেখানে গাছের শিকড় পৌঁছাচ্ছে না। তাহলে সেই জলের কোনো দাম নেই। যেটা গাছের শিকড়ে পাচ্ছে না সেই জলে কি দাম? তাহলে সেটা নষ্টই হচ্ছে। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে লিচিং, এটাকে বলা হয় লিচিং লস। যাই হোক, এখানে 39 সঠিক অ্যান্সার হচ্ছে ডি। এবারে আসছি 40 নাম্বার কোশ্চেন। দেখুন 40 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভেষজ উদ্ভিদ? এখানে চারটে অপশন রয়েছে, মহুয়া, সেগুন, অশোক, পিয়াশাল। দেখুন প্রথমে বলি যে এখানে যে চারটে উদ্ভিদ রয়েছে, চারটে উদ্ভিদেরই কোনো না কোনো দিক থেকে ভেষজ গুণ রয়েছে। কিন্তু আমি আগে একবার বলেছিলাম, আগের কোনো একটা ভিডিওতে, যে যেখানে দেখবেন যে একাধিক অ্যান্সার কারেক্ট, সেখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটাকে সিলেক্ট করবেন। তাহলে এখানে বলছি চারটে উদ্ভিদেরই কোনো না কোনো ভেষজ গুণ রয়েছে। তাহলেও এখানের মধ্যে সবচেয়ে যেটা বেশি ভেষজ গুণ আছে সেটাকে আমরা অ্যান্সার ধরবো। কারণ এখানে সবকটি তো অপশন নেই। যদি ডিতে থাকতো সবকটি, তাহলে সেটা ডিটাই অ্যান্সার হতো। কিন্তু যেহেতু সবকটি অপশন নেই, তাহলে এখান থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করতে গেলে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে সিলেক্ট করবো। তাহলে এখানে মহুয়ারও ভেষজ গুণ আছে, সেগুনেরও আছে, অশোক আছে, পিয়াশাল আছে। অপেক্ষাকৃত এই চারটে গাছের মধ্যে অশোকের ভেষজ গুণ বেশি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল সি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এমসিকিউ অ্যান্সার দেওয়ার কিছু কৌশল আছে। তো সেগুলো যদি সম্ভব হয়, আপনারা আগের ভিডিওগুলো একবার দেখবেন, সেখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, এই যেগুলো আলোচনা করলাম, এগুলো শুধু কয়েকটা এমসিকিউ আলোচনা করা নয়, এমসিকিউ আলোচনা করার সাথে 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 ওই রিলেটেড যেসব কোশ্চেন মাথায় আসছে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। এই কথাটা আমি বারবার বলেছি, আবারও বলছি, একটা কোশ্চেন অ্যান্সার করার সাথে সাথে সেই রিলেটেড যেন আরো অনেকগুলো কোশ্চেন মাথায় চলে আসে এবং তার অ্যান্সারগুলো যেন ক্লিয়ার হয়ে যায় মাথার মধ্যে, তবেই বুঝবেন প্রিপারেশন কমপ্লিট হচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে আমি বি গ্রুপের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আপনারা এগুলো একটু দেখবেন। এগুলো 2021 সালে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, সেখানে এই কোশ্চেনগুলো ছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এবার
দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।